আচ্ছা, বাংলাদেশ বলতে আমরা কি বুঝি? বিশাল সম্ভাবনার একটা দেশ, তাই না? কিন্তু এর আসল শক্তিটা আসলে কোথায়? সাম্প্রতিক আদমশুমারির কিছু তথ্য ঘাটলে আমরা দেশটির জনসংখ্যা, সমাজ আর ভবিষ্যৎ নিয়ে দারুণ কিছু জিনিস জানতে পারব। চলুন তাহলে শুরু করা যাক। একটা প্রশ্ন করি, বলুন তো, পৃথিবীর অষ্টম জনবহুল দেশ কোনটা? উত্তরটা হয়তো অনেকেই জানেন, কিন্তু এই উত্তরের মধ্যেই লুকিয়ে আছে বাংলাদেশের আসল শক্তি আর তার চ্যালেঞ্জগুলো। আর এটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয়। আমরা কিন্তু কোনো আন্দাজে কথা বলবো না। আমাদের সব তথ্যের ভিত্তি হল ২০২২ সালের জাতীয় আদমশুমারির সরকারি প্রতিবেদন। এই পরিসংখ্যানগুলোই আমাদের বাংলাদেশের মানুষ সম্পর্কে একটা পরিষ্কার ছবি দেবে। তাহলে সংখ্যাটা ঠিক কত? ২০২২ সালের প্রাথমিক রিপোর্ট বলছে বাংলাদেশের জনসংখ্যা ১৬,৯৮,০০,০০০-এরও বেশি, মানে প্রায় ১৭ কোটি মানুষ। এটা কিন্তু একটা বিশাল সংখ্যা, আর এই কারণে বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশগুলোর একটা। তো আজকের এই আলোচনায় আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব এই বিশাল জনসংখ্যার পরিসংখ্যান, তারপর কথা বলবো দেশের অর্থনৈতিক সম্ভাবনার চাবিকাঠি নিয়ে, এরপর দেখব এ দেশের অসাধারণ সাংস্কৃতিক বৈচিত্র্য, আর সবশেষে নজর দেব ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার দিকে। আচ্ছা, তাহলে প্রথমেই আসা যাক এই বিশাল জনসংখ্যার গণনার গল্পে। মানে এত মানুষকে ঠিক কিভাবে গোনা হলো? এর পেছনের পদ্ধতিটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এই যে বিশাল তথ্য, এগুলো এসেছে আমাদের ষষ্ঠ জাতীয় আদমশুমারি আর গৃহগণনা থেকে। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হল ২০২২ সালের জুনের ১৫ থেকে ২১ তারিখ, মানে মাত্র এক সপ্তাহের মধ্যে এই বিশাল কাজটা শেষ করা হয়েছিল। এখন এই গণনার পদ্ধতিটার একটা বিশেষ নাম আছে। এটাকে বলে মডিফাইড ডিফ্যাক্টো পদ্ধতি। ব্যাপারটা কি, তাই তো? সোজা কথায়, শুমারির রাতে যে যেখানে ছিল তাকে সেখানেই গণনা করা হয়েছে। তার আসল বাড়ি বা স্থায়ী ঠিকানা কোথায় সেটা এখানে বিবেচ্য ছিল না। এত মানুষ, কিন্তু জায়গা তো সীমিত। তো এই বিশাল জনসংখ্যাকে যদি আমরা দেশের আয়তনের সাথে মিলিয়ে দেখি, তাহলে একটা অবিশ্বাস্য ছবি সামনে আসে। বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে গড়ে ১,১১৯ জন মানুষ বাস করে। ভাবা যায়, পৃথিবীর খুব কম দেশেই এত কম জায়গায় এত বেশি মানুষ থাকে। কিন্তু এই যে এত বড় একটা জনসংখ্যা, এটা কি শুধুই একটা সংখ্যা, নাকি এর ভেতরেই লুকিয়ে আছে দেশের সবচেয়ে বড় সম্পদটা? চলুন এবার জনসংখ্যার গঠন আর এর অর্থনৈতিক প্রভাব নিয়ে একটু কথা বলা যাক। বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ কি? এই প্রশ্নটা করলেই আমাদের মাথায় চলে আসে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনসংখ্যাগত লভ্যাংশের ধারণাটা। অনেকেই হয়তো ভাবেন প্রাকৃতিক সম্পদ, কিন্তু আসল উত্তরটা কিন্তু মানুষ। একটা দেশের সবচেয়ে বড় শক্তি হল তার মানুষ, বিশেষ করে তার কর্মক্ষম মানুষ। যখন কোনো দেশে কাজ করার মতো বয়সী মানুষের সংখ্যা, মানে ১৫ থেকে ৬৪ বছর বয়সী শিশু আর বয়স্কদের চেয়ে বেশি হয়ে যায়, তখন অর্থনৈতিক উন্নয়নের একটা বিরাট সুযোগ তৈরি হয়। আর এই সুযোগটাকেই বলা হয় ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। তো এই যে মানব সম্পদ, তাদের কোয়ালিটি কেমন সেটা বোঝার একটা দারুণ উপায় হল সাক্ষরতার হার দেখা। আর ২০২২ সালের আদমশুমারি বলছে দেশের মোট সাক্ষরতার হার ৭৪.৬৬%। এটা কিন্তু আমাদের মানব সম্পদের সম্ভাবনার একটা বেশ ভালো দিক। তবে শিক্ষার এই আলো কিন্তু সারা দেশে সমানভাবে ছড়ায়নি। যেমন ধরুন, সাক্ষরতার হারে সবচেয়ে এগিয়ে আছে বরিশাল বিভাগ, প্রায় ৫৯%। তার ঠিক পরে আছে ঢাকা আর খুলনা। আচ্ছা, আর একটু গভীরে গেলে বিষয়টা আরও পরিষ্কার হবে। দেখুন, বিভাগীয় পর্যায়ে বরিশাল যেমন সবার ওপরে, তেমনি সবচেয়ে পিছিয়ে আছে ময়মনসিংহ। আবার যদি জেলার কথা ভাবি, পিরোজপুর ৮৫%-এর বেশি সাক্ষরতার হার নিয়ে একদম শীর্ষ, আর অন্যদিকে জামালপুর জেলা প্রায় ৬২% নিয়ে বেশ খানিকটা পেছনে। এই সংখ্যাগুলো আসলে আমাদের দেশের আঞ্চলিক বৈষম্যের একটা চিত্র তুলে ধরে। এইসব সংখ্যা আর পরিসংখ্যানের বাইরেও বাংলাদেশের কিন্তু আরও একটা বড় পরিচয় আছে, আর সেটা হলো এর অসাধারণ সাংস্কৃতিক বৈচিত্র্য। চলুন এবার সেদিকে একটু তাকানো যাক। আমরা তো সংখ্যাগরিষ্ঠ বাঙালির কথা জানি, কিন্তু তাদের পাশাপাশি এদেশে আরও কত ভিন্ন ভিন্ন জাতিসত্তার মানুষ বাস করে জানেন কি? তাদের সবার আলাদা পরিচয় আর সংস্কৃতি মিলেই কিন্তু বাংলাদেশকে এত সুন্দর আর সমৃদ্ধ করেছে। সরকারি হিসেবেই বাংলাদেশে ৫০টি স্বীকৃত ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে। ভাবুন একবার, ৫০টি ভিন্ন ভিন্ন গোষ্ঠী। এই সংখ্যাটাই বলে দেয় আমাদের সংস্কৃতির শিখর কতটা গভীরে আর কতটা বৈচিত্র্যময়।
এই ৫০টি গোষ্ঠীর মধ্যে কয়েকটার দিকে তাকালেই আমরা দারুণ সব জিনিস দেখতে পাই। যেমন ধরুন, চাকমারা হল পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে বড় আদিবাসী গোষ্ঠী। আবার গারোদের সমাজ কিন্তু মাতৃতান্ত্রিক, যা বেশ অন্যরকম। আর সমতলের দিকে যদি তাকাই, তাহলে সাঁওতালরাই সেখানকার সবচেয়ে বড় আদিবাসী জনগোষ্ঠী। আমাদের আলোচনার একদম শেষ পর্বে আমরা নজর দেব দেশের ভবিষ্যতের দিকে, মানে আমাদের শিশু আর তরুণদের আইনি সুরক্ষা আর অধিকারের দিকে। কারণ এই জনসংখ্যাগত লভ্যাংশকে কাজে লাগাতে হলে এদের সুরক্ষা নিশ্চিত করাটা সবচেয়ে জরুরি। তো শিশুদের সুরক্ষা নিয়ে কথা বলার আগে আমাদের জানতে হবে আইন কাকে শিশু বলছে। বাংলাদেশের শিশু আইন ২০১৩ একদম পরিষ্কার করে বলে দিয়েছে, যার বয়সী ১৮ বছরের কম সেই শিশু। এই সংজ্ঞাটাই কিন্তু তাদের অধিকার রক্ষার প্রথম ধাপ। আর শিশুদের সুরক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা আইন হল বাল্যবিবাহ নিরোধ আইন। ২০১৭ সালের এই আইন অনুযায়ী ছেলেদের জন্য বিয়ের সর্বনিম্ন বয়স ঠিক করা হয়েছে ২১ বছর আর মেয়েদের জন্য ১৮ বছর। তাহলে সবশেষে প্রশ্নটা এটাই দাঁড়াচ্ছে, তাই না? একদিকে আমাদের আছে বিশাল এক তরুণ আর কর্মক্ষম জনগোষ্ঠী, অন্যদিকে তাদের সুরক্ষার জন্য আছে আইনি ব্যবস্থা। এই দুইটা জিনিসকে একসাথে কাজে লাগিয়ে বাংলাদেশ তার ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুযোগটা কিভাবে নেবে, কিভাবে গড়বে তার ভবিষ্যৎ? উত্তরটা সময় হাতেই তোলা রইল।